মমতা বন্দ্যোপাধ্যায় যদি ২১শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে যে আমি ইউএন প্রোটোকল অনুযায়ী আমাদের দরজায় কড়া নাড়লে আমরা যে কোনো রকম পরিস্থিতিতে তাদের আশ্রয় দিতে রাজি আছি, তো তাদের থেকে কি সাহায্য সায়ন এক্সপেক্ট করতে পারে? নিজের পুলিশ মন্ত্রীর চেয়ারটা ছেড়ে দিয়ে বিজেপির অন্য কোনো নেতার ওপর ভরসা রাখলে আমার মনে হয় সেটা ভালো হয়। তাই সে দেখতে পাচ্ছেন কমিউনাল ভায়োলেন্স যেমন চলছে, তেমন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে একটা সর্বগ্রাসী মমতা সরকার চলছে। পুলিশ মন্ত্রী হিসেবে যিনি প্রশাসনিক সেক্টরেই একদম একটা সবথেকে বড় ফেলিওর হিসেবে আমরা দেখতে পেয়েছি, তো তিনি আবার মানে পররাষ্ট্রনীতি নিয়ে কি চর্চা করবে? এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তারা মানতে নারাজ। তার কারণ তারা সেখানে দখল করে নিয়েছে। নোবেল জিতলেই বা নোবেল পেলেই যে মারাত্মক ভালো একটা সরকার হবে সেটা নয়। নমস্কার, বাংলা হান্টে সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি, যিনি বিজেপির মুখপাত্র এবং বারবার টিএমসিপির যে কলেজ ক্যাম্পাসের মধ্যে যে অত্যাচার থেকে শুরু করে পাড়ায় পাড়ায় জয়ন্ত সিংয়ের মতো যে ত্রাসের যে নাম উঠে এসছে, তার বিরুদ্ধে তিনি বিগত বেশ কয়েক মাস ধরেই লড়ে আসছেন। তিনি আমাদের সাথে বসে রয়েছেন এবং তারই পাড়ার ছেলে সায়ন ঘোষ, একেবারে যিনি বাংলাদেশে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল শুধুমাত্র হিন্দু ভারতীয় হওয়ার জন্য। আপনাকে প্রথমত বাংলা হান্টে স্বাগত। একদম। যে প্রসঙ্গের দিকে প্রথম যাচ্ছি, যে আপনার পাড়ার ছেলে সায়ন ঘোষ, তার উপর এটা ধরনের আক্রমণ, এবং যেটা আমি শুনলাম যে শাসক শিবিরের তরফ থেকে এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো যোগাযোগ করা হয়নি সায়নের সাথে। যদি মমতা ব্যানার্জি দাঁড়িয়ে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বলতে পারে যে ইউএন প্রোটোকল অনুযায়ী যে কোনো বাংলাদেশি বা বাংলাদেশে যে আন্দোলন চলছিল, যখন ছাত্র আন্দোলনের নামে একটা জামাতি আন্দোলন দেখতে পেয়েছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যদি ২১শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে যে আমি ইউএন প্রোটোকল অনুযায়ী আমাদের দরজায় কড়া নাড়লে আমরা যে কোনো রকম পরিস্থিতিতে তাদের আশ্রয় দিতে রাজি আছি, তো তাদের থেকে কি সাহায্য সায়ন এক্সপেক্ট করতে পারে? এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা পরিবর্তন হয়ে গেছে। তিনি বলছেন আন্তর্জাতিক ব্যাপার, তিনি এই বিষয়ে কোনো উত্তর দেবেন না। দেখুন, বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো দায় নিজের ঘাড়ে নেন না। আপনি একাধিকবার দেখতে পেয়েছেন নিজের রাজ্যের পুলিশকে যে সামলাতে পারে না, যে নিজের রাজ্যের পুলিশকে নবান্নের প্রেস কনফারেন্স থেকে বলে আমার রাজ্যের পুলিশ এতদিন ঘুমিয়েছিল বা ঘুমিয়ে আছে, পরবর্তীকালে যেই রাজ্যের পুলিশের ওপর তিনি কয়লা চুরির অভিযোগ নিয়ে এসে তার দায় ঠেলে দেয়। তো আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নিজের পুলিশ মন্ত্রীর চেয়ারটা ছেড়ে দিয়ে বিজেপির অন্য কোনো নেতার ওপর ভরসা রাখলে আমার মনে হয় সেটা ভালো হয়। তার কারণ হচ্ছে, দেখুন, পুলিশ মন্ত্রী হিসেবে যিনি প্রশাসনিক সেক্টরেই একদম একটা সবথেকে বড় ফেলিওর হিসেবে আমরা দেখতে পেয়েছি, তো তিনি আবার মানে পররাষ্ট্রনীতি নিয়ে কি চর্চা করবে? পররাষ্ট্রনীতির চর্চা ওনার মুখে মানায় না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যাদের মুখ থেকে আমরা এই যে ধরুন আজকে বাংলাদেশে যখন এই প্রতিকূলতা দেখতে হচ্ছে, ঠিক সেই রকমই বাংলাদেশে দেখতে পাচ্ছেন কমিউনাল ভায়োলেন্স যেমন চলছে, তেমন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে একটা সর্বগ্রাসী মমতা সরকার চলছে। আপনি বাংলাদেশে দেখতে পাচ্ছেন সেখানে গুরু যারা আছে, সেখানে সংখ্যাগুরু, অর্থাৎ সেখানে যারা মুসলমান কমিউনিটির, তারা হিন্দুদের ওপর আক্রমণ করছে, অর্থাৎ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। আর বাংলায় কি? বাংলায় সর্বস্তরের মানুষ আক্রান্ত হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে, বাংলার যেমন একটা ভাগবাটোয়ারার লড়াই চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা ভাগবাটোয়ারার লড়াইয়ে লিপ্ত, তেমন বাংলাদেশের ওই নোবেল জয়ী ক্রিমিনালটা, যেটার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস, ও তেমন কমিউনাল ভায়োলেন্সে যুক্ত, যাই জন্য সায়নের মতো ছেলেরা বারবার আক্রান্ত হতে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বাংলাদেশে ভারতীয় যুবকরা গিয়ে আক্রান্ত হচ্ছে, কিন্তু অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিরা যারা চিকিৎসা করাতে এসছেন, তারা রীতিমতো সুস্থ সবলভাবেই এখান থেকে আবার নিজের দেশে ফিরে যাচ্ছেন। এই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, ভারতবর্ষ একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ চালাচ্ছে, এবং আপনি কোনো দিন দেখতে পারবেন না কোনো বাইরের কোনো দেশ থেকে এসে কোনো মানুষ ভারতবর্ষের মাটিতে আক্রান্ত হয়ে বারবার সরব হচ্ছে, এটা কোনো দিন দেখতে পারবেন না। আসলে বিষয়টা কি জানেন তো? বিষয়টা হচ্ছে এই বাংলার 28% আর বাইরে যে মৌলবাদীগুলো আছে, যাদের দ্বারা এখন দেখুন বাংলাদেশে তো একটা একটা গণতান্ত্রিক সরকার নয়, বা তারা সেই সরকারটা তো নির্বাচিত সরকার নয়। বাংলাদেশে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার চলছে। এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তারা মানতে নারাজ। তার কারণ তারা সেখানে দখল করে নিয়েছে। এই দখলি ব্যাপারটা আমরা চিরকালই দেখতে পেয়েছি। মানে এই মাইনরিটি, মানে মুসলমান মানেই যে দখলি ব্যাপার, মৌলবাদী মানে যে এই দখলি ব্যাপার, এটা আমরা বাংলাদেশ থেকে নিদর্শন সহিত যদি দেখতে পাই, তাহলে পশ্চিমবঙ্গে আপনি দেখুন না, পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় যান, আপনি দেখতে পাবেন ওই মুকুন্দপুর থেকে শুরু করে একাধিক জায়গায়, গুলশন কলোনি, যেগুলো নাম শুনেছেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে? বাংলাদেশ থেকে তুলে এনে, কাঁটাতার টপকে তুলে এনে তাদেরকে ওই মুকুন্দপুর কিংবা ওই গুলশন কলোনিতে ঠাঁই দিচ্ছে, ফেক ভোটার কার্ড বানিয়ে নিজের সরকারটাকে টিকিয়ে রেখেছে। বিষয়টা হচ্ছে একটাই, যে
এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা ভোট ব্যাংক এবং বাংলাদেশি ভোট ব্যাংকের ওপর টিকে আছে। এবং দেখুন, কথাটা হচ্ছে ইউনূস সরকারকে এখন সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় এসে, মানে বেসিক্যালি বিজেপি এক জায়গায় এসে যখন এর বিরুদ্ধে বারবার সরব হচ্ছে, ভারতবর্ষের বিদেশ মন্ত্রক যখন বারবার কূটনৈতিক চাপ সৃষ্টি করছে, আপনারা দেখতে পেয়েছেন সেখানকার অ্যাটর্নি জেনারেল ইসকনকে নিষিদ্ধ করার কথা বলেছিল, পারেনি নিষিদ্ধ করতে, ব্যাপক কূটনৈতিক চাপের শিকার হয়ে তারা নিষিদ্ধ করতে পারেনি। তো এমত অবস্থায় দাঁড়িয়ে সেই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে বাধ্য হয়েছে, কারণ দেখেছে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের সাথে টেক্কা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবে না। হ্যাঁ, দু চারটে মানুষের কণ্ঠরোধ করে, দু চারটে মানুষের ভোট লুট করে, দু চারটে মানুষের করে আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কিছু গ্রাস করে নিয়ে মানুষকে মৃত্যুমুখী করে দিতে পারে, কিন্তু ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের সাথে লড়াই করবার কিংবা ভারতবর্ষের সরকারের সাথে লড়াই করবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই, তাই চাপে পড়ে এই মন্তব্য করেছে। আমরা যখন মুকুন্দপুরে গেছিলাম, ওখানকার বাংলাদেশিদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন যে যদি ভারতবর্ষে ভিসা না দেওয়া হয় আমরা করাচি যাব, আমরা চীনে যাব চিকিৎসা করানোর জন্য। হ্যাঁ, দেখুন, এখান থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে থালায় খাচ্ছে সেই থালাতেই ফুটো করছে। আন্তর্জাতিক ফান্ডিংয়ে যে বাংলাদেশ চলছে, এটা তো আমাদের বুঝতে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাহলে সেখান থেকেই পরিষ্কার। আজকে দেখুন না, পাকিস্তান থেকে জাহাজ ঢুকছে বাংলাদেশে, কোনো কাগজ, কোনো কলম, কোনো সই কিচ্ছু লাগছে না, ফ্রি করিডোর করে দিয়েছে, গ্রিন করিডোর করে দিয়েছে। আন্তর্জাতিক ফান্ডিংয়ে, চীনের ফান্ডিংয়ে বাংলাদেশ চলছে। এখানে একটা বিরাট বড় জিওপলিটিক্যাল খেলা হচ্ছে। এবং একটাই কথা বলে রাখবো আমি ইউনূস সরকারকে, যে পাকিস্তানে 4000 টাকা লিটার পেট্রোল, তার মানে অর্থনৈতিক অবস্থাটা কোথায় বুঝতে পারছেন তো পাকিস্তানে। তো সেই পাকিস্তানের উপর যদি বাংলাদেশ মনে করে আমি পাকিস্তানের হাত তারা বাড়িয়ে দেওয়ার পর আমি পাকিস্তানের হাত ধরে আগামী দিন বেঁচে থাকবো, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে মোহাম্মদ ইউনূস। একটা নোবেল জিতলেই বা নোবেল পেলেই যে মারাত্মক ভালো একটা সরকার হবে সেটা নয়। কারণ আমরা দেখতে পাই একজন মাল্টি স্পেশালিস্ট মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে বসে নবান্ন থেকে সরকার চালাচ্ছে, কিন্তু তাকে কেউ পাত্তা দেয় না। এবং আপনি যদি পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় খবর নেন, তাহলে যদি সবথেকে করাপ্টেড কোনো ব্যক্তির নাম উঠে আসে, তাহলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, আর বাইরে গিয়ে দেখুন বাংলাদেশের মানুষের কথা শুনুন না, সেখানকার মৌলবাদীরা আজকে যা পরিস্থিতি সেই জায়গায় তৈরি করে রেখেছে, সেখান থেকে তো একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই মৌলবাদীরা প্রথম থেকেই চেয়েছিল যে ছাত্র আন্দোলনের নামে আমাদের সরকার সেখানে তৈরি করতে হবে। ছাত্র আন্দোলনের নামে আমরা বিজেপির পক্ষ থেকে বারবার সরব হয়েছিলাম যে ভাই এটা জামাতি আন্দোলন চলছে, এটা কোনো কোটা বিরোধী আন্দোলন নয়। আমরা প্রথম থেকে সরব হয়েছিলাম। তখন একাধিক রাজনৈতিক দলে বাম বাবা সে কি কথা, তারা বারবার সরব হয়েছিল, তারা ছাত্রদের পাশে, ছাত্রদের আবেগ নিয়ে সরব হয়েছিল। আজকে সেই বাম দেখতে পাচ্ছে, বামেরা যখন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হয়, আমরা দেখি বামেরা রাস্তায় নেমে ইসরায়েল প্যালেস্টাইনের পতাকা নিয়ে মিছিল করছে, কিন্তু হিন্দুদের জন্য একটা শব্দ খরচ করতে এখনো অবধি কোনো বাম নেতাকে দেখতে পাইনি। কালকে বামেদের একটা মিছিল ছিল, যেখানে তারা, যাদের যে পোস্টার ছিল সেখানে লেখা ছিল যে সংখ্যালঘুরা যে আক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে তাদের মিছিল, কিন্তু কোথাও গিয়ে হিন্দু শব্দ উল্লেখ নেই, কিন্তু একদম স্পষ্ট যে বাংলাদেশে হিন্দুরাই অত্যাচারিত হচ্ছে। দেখুন, বামেদের মতো ডুপ্লিসিটি, বামেদের মতো ডুপ্লিকেট মেটেরিয়াল বাজারে আর একটাও নেই। আপনি দেখতে পাবেন তারা সেকুলারিজম তত্ত্ব নিয়ে আসে, তো বিকাশবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্মতলা মোড়ে গরু খেতে পারে, কিন্তু আজ অবধি আমরা মোহাম্মদ সেলিমকে শুয়োর খেতে দেখিনি। তাহলে এই কি সেকুলারিজম তত্ত্ব? মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে শুয়োর খেতে থাকা, বলুক যে হ্যাঁ আমি এতটা বড় সেকুলার, পারবে না করতে। বিষয়টা হয়েছে কি, বামেরা দেখতে পেয়েছে যে এত লাফালাফি, রিক্লেমিং দ্য নাইটস, প্রোক্লেমিং দ্য নাইটস, রিক্লেমিং দ্য ডে, রিক্লেমিং দ্য আফটারনুন করতে করতে রিক্লেমিং দ্য বেড করে ফেলেছে সুশান্ত ঘোষ। এবার এই করতে করতে তারা উপনির্বাচনে তাদের কাঙ্ক্ষিত ফলাফল বলতে কিচ্ছু হয়নি। বিধানসভায় টর্চ লাইট মারলেও একটা বামের এমএলএকেও দেখা যায় না, লোকসভায় মাইক্রোস্কোপ নিয়ে গেলেও একটা সাংসদ দেখতে পাবো না বাংলা থেকে। আর সারা দেশে তো এখন মাত্র চারটে। তো কথাটা হচ্ছে যে এই পরিস্থিতিতে বাম দেখতে পেয়েছে যে এই 150 গ্রাম বীর্য বলেও আরজি করের কোনো এফেক্ট ফেলতে পারেনি। তো স্বাভাবিকভাবেই এখন শুভেন্দু অধিকারী থেকে একাধিক হিন্দুরা সরব হচ্ছে, রাস্তায় নেমেছে। কি করবে বাম? তারা বুঝতে পেরেছে যে 26 সালে তারা তো অপ্রাসঙ্গিক হয়ে যাবে, ওই ভোট বাক্সে যে বাম ছিল সেটা কেউ আর জানবেই না, হয়তো নোটার তলায় চলে যেতে পারে। তো নোটার থেকে নিজেদের মান রক্ষা করবার জন্য সেলিমবাবু এখন রাস্তায় নেমে একটু নাচানাচি করছে, কিন্তু এগুলো দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এর কোনো এফেক্ট ফেলতে পারবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।